হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উচ্চ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ। এটা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তাহলে আলোচনা শুরু করা যাক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে কীরকম ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল, কত রকমের বন্দোবস্ত প্রচলিত ছিল। এলাহাবাদের দ্বিতীয় সন্ধির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাহ আলমের কাছ থেকে বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেয়ানি অর্থাৎ রাজস্ব আদায় ও দেয়ানি বিচারের অধিকার লাভ করে 1765 খ্রিস্টাব্দে। দেয়ানি লাভের পর কোম্পানি ভারতের রাজস্ব ব্যবস্থার দিকে দৃষ্টি নিক্ষেপ করে এবং রাজস্ব ব্যবস্থাকে তারা ঢেলে সাজানোর বন্দোবস্ত করে। দেয়ানি লাভের পর ওয়ারেন হেস্টিংস রাজস্ব ব্যবস্থায় প্রথমে 5 শালা এবং পরে 1 শালা বন্দোবস্ত চালু করেন। কর্নওয়ালিস 10 শালা বন্দোবস্ত চালু করেছিলেন। তারপর এই বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতেও রায়তারি বন্দোবস্ত এবং উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও মধ্য ভারতের কোনো কোনো অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল। এরপরে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা, এগুলি হলো 5 শালা বন্দোবস্ত। 5 শালা বন্দোবস্তটা কি? ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সংস্কার সাধন করেন। তার মধ্যে 5 শালা বন্দোবস্ত ছিল একটা অন্যতম সংস্কার। এই বন্দোবস্তের প্রবর্তন তিনি কখন করেন? পয়েন্ট লিখে করতে হবে। বন্দোবস্তের প্রবর্তন রাজস্ব আদায়ের জন্য গভর্নর ও তার কাউন্সিলের 4 জন সদস্যকে নিয়ে 1772 খ্রিস্টাব্দে একটি ভ্রাম্যমাণ কমিটি গঠিত হয়। এই কমিটি জেলায় জেলায় ঘুরে ইজারাদারদের নিলামে জমির বন্দোবস্ত দেয়। এই ইজারাদার কোম্পানিকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হয়। তাকে 5 বছরের জন্য জমির বন্দোবস্ত দেয়া হয়, অর্থাৎ ইজারাদারদের স্থির হয় জমিদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে ব্যর্থ হলে জমিদারি হারাবেন। এই ব্যবস্থা ইজারাদারি ব্যবস্থা বা 5 শালা বন্দোবস্ত নামে পরিচিত। এবার এটা সংস্কার কীরকমভাবে করেছিলেন? হেস্টিংস 5 শালা বন্দোবস্ত চলাকালীন রাজস্ব ব্যবস্থায় নানা সংস্কার এবং কর্মসূচি অব্যাহত রাখেন। এক হচ্ছে কালেক্টরদের দায়িত্ব। সুপারভাইজার নামে কর্মচারীরা ইতিপূর্বে কোম্পানির রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করত। হেস্টিংস সুপারভাইজারদের নতুন নামকরণ করেন কালেক্টর। এই কালেক্টররা প্রতি জেলায় রাজস্ব আদায়, বিচার ও শাসন পরিচালনার দায়িত্ব পালন করত। দ্বিতীয় কি? রাজস্ব বোর্ড। হেস্টিংস যে ভ্রাম্যমাণ কমিটি গঠন করেছিলেন তা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে তিনি এই কমিটি বাতিল করে 1773 খ্রিস্টাব্দে একটি রাজস্ব বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। তৃতীয় কি? আমিনি কমিশন। হেস্টিংস বাংলা, বিহার ও উড়িষ্যাকে 6টি অংশে বিভক্ত করে প্রতিটি অংশে একটি করে প্রাদেশিক কাউন্সিল গঠন 1773 খ্রিস্টাব্দে করেন। প্রতিটি কাউন্সিলে একজন করে ভারতীয় দেয়ান নিয়োগ করেন এবং কালেক্টর পদ তুলে দেন।
হেস্টিংস রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে 1776 খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠন করেন। চতুর্থ কি, কালেক্টর প্রথায় পুনঃপ্রবর্তন। আমিনি কমিশনের সুপারিশ অনুসারে প্রাদেশিক কাউন্সিলগুলির অবসান ঘটিয়ে তিনি আবার কালেক্টর পদ চালু করেন। কালেক্টরদের হাতে অর্থাৎ কালেক্টরের হাতে জেলা প্রশাসনের যাবতীয় দায়িত্ব অর্পণ করা হয়। এইভাবে তিনি হেস্টিংস পাঠশালা বন্দোবস্তকে বিভিন্ন সময় সংস্কার করেন। তারপরে পরবর্তী ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল একশালা বন্দোবস্ত। পাঠশালা বন্দোবস্তের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে এই বন্দোবস্ত বাতিল করে 1777 খ্রিস্টাব্দে হেস্টিংস একশালা বন্দোবস্ত প্রবর্তন করেন। এবার বন্দোবস্ত কীভাবে প্রবর্তন করার ক্ষেত্রে তিনি কি সংস্কার করেন? ওয়ারেন হেস্টিংস প্রতি বছর জমি বন্দোবস্ত দেওয়ার প্রথা চালু করেন। 1777 খ্রিস্টাব্দে প্রবর্তিত তার এই প্রথা একশালা বন্দোবস্ত নামে পরিচিত। এই বন্দোবস্ত 1799 খ্রিস্টাব্দ এই বন্দোবস্ত 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু থাকে। একশালা বন্দোবস্ত অনুসারে প্রতি বছর পুরনো জমিদারদের জমি বন্দোবস্ত দেওয়ার নিয়ম চালু হয়। 2, এই বন্দোবস্তে বিগত 3 বছরের রাজস্বের গড় অনুসারে রাজস্বের পরিমাণ নির্ধারিত হবে ঠিক হয়। 3, জমিদার রাজস্ব বাকি রাখলে তার জমিদারির একাংশ বিক্রি করে সরকারের রাজস্ব পরিশোধের নিয়ম চালু হয়। পরবর্তী বন্দোবস্ত বা ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল 10 শালা বন্দোবস্ত। কর্নওয়ালিস নিজে ছিলেন ইংল্যান্ডের বড় জমিদার। জন শোরের কিছু অভিমত তাকে আকৃষ্ট করে। তিনি জমিদারদের হাতে জমির মালিকানা দেবার পক্ষপাতী ছিলেন। জমির বন্দোবস্ত বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনার পর তিনি 1789 খ্রিস্টাব্দে 10ই ফেব্রুয়ারি বাংলা ও বিহারের এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যার জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য জমি বন্দোবস্তের কথা ঘোষণা করেন। এই ব্যবস্থা ইতিহাসে 10 শালা বন্দোবস্ত নামে পরিচিত। 10 শালা বন্দোবস্ত প্রবর্তনের সঙ্গে সঙ্গে কর্নওয়ালিস ঘোষণা করেন যে বিলাতের পরিচালক সভার অনুমোদন পাওয়া গেলে 10 বছর মেয়াদি এই বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করা হবে। পরবর্তী বন্দোবস্ত হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, অর্থাৎ 10 শালা বন্দোবস্তকেই পরবর্তীকালে বিলাতের পরিচালক সভার অনুমোদন লাভের পর কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। বাংলা, বিহার এবং উড়িষ্যায় এই ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থা অনুসারে স্থির হয় যে 1, জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারবে। 2, জমিদার ইচ্ছামতো জমিদান বিক্রি বা বন্ধক রাখতে পারবে। 3, সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারের প্রাপ্য রাজস্ব পরিশোধ করবে এবং তাতে ব্যর্থ হলে জমিদারকে সমগ্র জমিদারি বা তার অংশ বিক্রি করে রাজস্ব মেটাতে হবে, অন্যথায় জমিদারিও বাজেয়াপ্ত হবে। পরবর্তী 4 কি, নির্ধারিত ভূমি রাজস্বের 90% সরকার এবং 10% জমিদার পাবেন। 5, খ,
খরা, বন্যা, মহামারী বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ও রাজস্ব মুকুব হবে না। আর 6, ভূমি রাজস্বের পরিমাণ 1793 খ্রিস্টাব্দের হারেই বহাল থাকবে। এর পরের বন্দোবস্ত হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। ভারতের দক্ষিণে মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে ক্যাপ্টেন আলেকজান্ডার রিও ও স্যার টমাস মনরোর উদ্যোগে 1820 খ্রিস্টাব্দে রায়তওয়ারি বন্দোবস্ত নামে এক ধরনের ভূমি বন্দোবস্ত প্রবর্তিত হয়। টমাস মনরোকে এই ব্যবস্থার জনক বলে মনে করা হয়। কিভাবে বন্দোবস্ত করেছিল? পয়েন্ট বন্দোবস্ত। রায়তওয়ারি ব্যবস্থায় রায়তকে জমিতে স্থায়ী অধিকার না দিয়ে তাকে 30 থেকে 40 বছরের দীর্ঘমেয়াদী সত্ত্বে জমির বন্দোবস্ত দেয়া হতো। এই ব্যবস্থায় এক, মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি। পয়েন্ট হবে মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি। তারা কি করত? এই ব্যবস্থায় রাজস্ব আদায়ের বিষয়ে কৃষকের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। এক্ষেত্রে কৃষক এবং সরকারের মাঝখানে কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগী ছিল না। কৃষকরা সরাসরি সরকারকে রাজস্ব দিত। আর 2 কি? জমির শ্রেণীবিভাগ। এই ব্যবস্থায় জমি জরিপ করে কৃষকদের জমির বন্দোবস্ত দেয়া হয় এবং উপাদানের ভিত্তিতে জমিকে 9টি শ্রেণীতে বিভক্ত করা হয়। আর 3 কি? জমির মালিকানা। এই ব্যবস্থায় কৃষকের হাতে জমির কোনো মালিকানা সত্ত্ব ছিল না। কৃষক শুধু জমি ভোগ করতে পারত এবং জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে। আর 4 কি? রাজস্বের হার। রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল এবং সাধারণত 30 বছর পর পর এই হারের পরিবর্তন করা হতো। এইবার আরেকটা বন্দোবস্ত ছিল, সেটা হচ্ছে 6 নম্বর মহলারি বন্দোবস্ত। ব্রিটিশ সরকার 1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে মহলওয়ারি ব্যবস্থা নামে এক ধরনের ভূমি বন্দোবস্ত চালু করে। এই ব্যবস্থা প্রবর্তনে এলফিনস্টোনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বেন্টিং এই ব্যবস্থাকে সমর্থন করেছিলেন। রবার্ট বার্ড ও জেমস টমসনের 1833 থেকে 1853 খ্রিস্টাব্দের এই বন্দোবস্তের তাদের দ্বারা এই বন্দোবস্ত কি চূড়ান্ত রূপ নেয়। এই বন্দোবস্ত হলো কি? জমির এক হচ্ছে জমির ইজারা। এই ব্যবস্থায় কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক তৈরি হতো এবং 20 থেকে 30 বছরের জন্য জমির বন্দোবস্ত দেয়া হতো। আর 2 কি? ইজারাদার। সরকারকে রাজস্ব দেওয়া সত্ত্বে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে ওই মহলের ইজারা দেয়া হতো। গ্রামের প্রধান রাজস্ব আদায় করে সরকারের কাছে জমা দিত। এবার পরের পয়েন্টটা কি? রাজস্বের হার। এই ব্যবস্থায় জমির উৎপাদন অনুসারে রাজস্বের হার নির্ধারিত হতো। সরকার গ্রামের উপর যে রাজস্ব ধার্য করত, গ্রামবাসীরা তা ভাগাভাগি করে গ্রাম প্রধানের হাতে তুলে দিতে হতো। কিছুদিন পর পর রাজস্বের হার নির্ধারণ করা হতো। এই ব্যবস্থায় আদায় করা রাজস্বের 80% সরকার এবং 20% ইজারাদারদের প্রাপ্য ছিল। আর পরেরটা কি? মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি। এই ব্যবস্থায় কৃষক ও সরকারের মাঝখানে ইজারাদার ও গ্রাম প্রধান ছাড়া
কোনো মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব ছিল না। মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি। এই ব্যবস্থায় অর্থাৎ মহলারি ব্যবস্থায় কৃষক ও সরকারের মাঝখানে ইজারাদার ও গ্রাম প্রধান ছাড়া কোনো মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব ছিল না। পরের বন্দোবস্ত হচ্ছে ভাইয়াচারী বন্দোবস্ত। উপরোক্ত বিভিন্ন ধরনের ভূমি ব্যবস্থা ছাড়াও ব্রিটিশ সরকার ঊনবিংশ শতকে ভাইয়াচারী ব্যবস্থা চালু করে। তবে এই ব্যবস্থায় বিশেষ উল্লেখযোগ্য কিছু ছিল না। পাঞ্জাবে এই ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থা অনুসারে রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রামেরই একজন ব্যক্তির হাতে প্রদান করা হতো এবং গ্রামের প্রত্যেক চাষির উপর পৃথক পৃথকভাবে রাজস্ব ধার্য করা হতো। এই ব্যবস্থায় কয়েক বছর পর পর রাজস্বের পরিমাণ বাড়ানো হয়। সবশেষে বলা যায়, ব্রিটিশ আমলে প্রবর্তিত বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব নীতি কৃষকদের জীবনে চরম সর্বনাশ ডেকে নিয়ে আসে। বাংলার সমাজ ও অর্থনীতিতে ভূমি রাজস্ব ব্যবস্থার গভীর প্রভাব পড়ে। বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে ইংরেজ কোম্পানি অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হয়। ভারতের অর্থনৈতিক কাঠামোর দ্রুত পরিবর্তন ঘটে ও এর ফলে কৃষকদের দুর্দশা